শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আগামীর চোখের শেষ পর্ব। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আপনাদের সাথে আছি আমি জয় মামুন। আপনারা জানেন মহান বিজয়ের মাস উপলক্ষে যমুনা টেলিভিশনের এই বিশেষ আয়োজন। ইতিমধ্যে আমরা চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনা হয়ে আগামীর চোখে নিয়ে এসেছি এই ঢাকায়, এবং আমরা শুনতে চাই এবার ঢাকার তরুণ বন্ধুদের কথা। আমি প্রথমেই আমার সঙ্গে প্যানেলে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বডানে রয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পরিবেশবিদ, পরিবেশ আইনবিদ এবং পরিবেশ আইনবিদ সমিতি বেলার নির্বাহী পরিচালক এবং ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত পরিবেশবিদ। রয়েছেন জুনায়েদ আহমেদ পলক, তিনি বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। আমার একেবারে বাম দিকে রয়েছেন ওয়াসফিয়া নাজরিন, তিনি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের বর্ষসেরা অভিযাত্রী এবং বাংলাদেশের হিমালয় পর্বত ও হিমালয় সহ সর্বোচ্চ 7টি শৃঙ্গের 6টিতেই তিনি ইতিমধ্যে অভিযাত্রা সম্পন্ন করেছেন। এবং রয়েছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, তিনি লেখক, শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আরও অনেক পরিচয় তার। আমি আপনাদেরকে অনুরোধ করছি হাততালি দিয়ে আমাদের অতিথিদেরকে স্বাগত জানানোর জন্য। বাড়িতে যারা টেলিভিশনে এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও এখানে অংশ নিতে পারেন আপনার মোবাইলের SMS বা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। কি করতে হবে সেটি টেলিভিশনের স্ক্রিনে দেখা যাচ্ছে। এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা তরুণদের বক্তব্য শুনি, তাদের প্রশ্ন শুনি এবং তাদের মতামত শুনি। আমরা বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আলোচনা প্রশ্নোত্তর পর্বে। আমি প্রথমেই প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি শারমিন আক্তার কণা, তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর ছাত্রী। আত্মবিশ্বাসের ঘাটতির কারণে ছাত্রছাত্রীরা অনেক চেষ্টা করা সত্ত্বেও তাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারে না। তো এই জন্য স্যার এবং ম্যাম, আপনাদের কাছে কিছু সাজেশন চাচ্ছিলাম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যদি বলেন আত্মবিশ্বাস বাড়ানোর কিছু উপায়। ধন্যবাদ। এটি আমার ধারণা আপনারা শুনতে পেয়েছেন ঠিক মতো। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, আপনাকে দিয়ে শুরু করি। তো আত্মবিশ্বাস তো অনেক ধরনের আছে, তাই তো? একটা সোজা আত্মবিশ্বাস হচ্ছে কি যে আমি লেখাপড়া করার জন্য আমাকে কি কোচিং পড়তে হবে, প্রাইভেট পড়তে হবে, না আমি নিজে নিজে পড়ে লেখাপড়া করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর টেস্ট। এখন একটা ছেলে কিংবা মেয়ে, সে যদি কোচিং না পড়ে, সে যদি প্রাইভেট না পড়ে, সে তার পাঠ্যবইটা নিজে নিজে পড়ে, তাহলে আমি বলবো তার ভিতরে প্রচণ্ড আত্মবিশ্বাস আছে। সে জানে যে ইনফ্যাক্ট আমাদের দেশে যে টেক্সট বই যেগুলি আছে স্কুল কলেজের অ্যাটলিস্ট, সেই টেক্সট বই নিজে নিজে পড়ে পড়াশোনা করা সম্ভব। কিন্তু প্রায়ই দেখবে যে স্পেশালি যারা সায়েন্স পড়ে, ওদের ধারণা যে কোচিং না পড়লে কিংবা কোনো অন্য প্রাইভেট না পড়লে বুঝি সায়েন্স পড়াই যাবে না, বোঝা যাবে না। এটা সত্যি না। কাজেই 1 নম্বর টেস্ট আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি এই টেস্টে পাস করেছো? তুমি কি কোচিং পড়ো? তুমি কি প্রাইভেট পড়ো নাকি নিজে নিজে পড়াশোনা করো? যদি নিজে নিজে পড়াশোনা করবো, বলো গুড, তোমার আত্মবিশ্বাস আছে। এখানে যারা আছে এবং যারা টেলিভিশন শুনছে, আমি সবাইকে বলছি তোমাদের কোচিং পড়ার প্রয়োজন নেই। তোমরা নিজেরা পড়াশোনা করো, দেখবে তোমার আত্মবিশ্বাস কতখানি বেড়ে যাবে, কারণ তুমি নিজে পড়ে এসে পড়াশোনা করো। আত্মবিশ্বাস কেবলমাত্র যে পড়াশোনার ক্ষেত্রে তা না, সকল ক্ষেত্রেই যারা সফল হন তাদের আত্মবিশ্বাসের প্রয়োজন আছে। আমি এবারে একই প্রশ্নের উত্তর জানতে যাচ্ছি সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে। আমি খুব ছোট করে উত্তর দিই। আমার আত্মবিশ্বাস আসে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে ফোকাস। আমি প্রথম থেকেই জানি যে আমি কি করতে চাই এবং কতটুকু যেতে চাই, এবং সেই লক্ষ্যেই আমি কাজ করে যাই। যখন বাধা আসে আমি একটু স্লো যাই, যখন বাধা না আসে তখন আমার সর্বশক্তি আমি নিয়োগ করি। কিন্তু আমার ফোকাস থেকে আমাকে সরানোটা আসলে খুব মুশকিল হয়ে যায়। জুনায়েদ আহমেদ পলক। জি, ধন্যবাদ। আসলে কণার চমৎকার একটা প্রশ্ন। আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে আমরা কোনো কাজেই সফল হতে পারবো না। আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস তৈরি করার জন্য আমাদের তরুণ প্রজন্ম শৈশব থেকে তাদেরকে আমাদের পরিবার থেকে পিতা মাতা এবং শিক্ষক অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান তাদের ভূমিকা রয়েছে। আমরা কিন্তু পিতা মাতা ঠিক করে দিই যে আমাদের সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না লয়ার হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, লয়ারের ছেলে লয়ার হবে, সে তার মামলাগুলো পরে সামলাবে। এবং এই যে একটা রীতি, এইটাকে আমাদের পরিত্যাগ করতে হবে এবং আমাদের শিশুদের মধ্যে যেই উদ্ভাবনী শক্তি আছে, তাদের যে মধ্যে যে প্রত্যাশা আছে, সেইটাকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে। তাহলেই তাদের আত্মবিশ্বাস তৈরি হবে। এই ক্ষেত্রে বাবা মা, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের পরিবেশকে অবশ্যই সেটা গড়ে তুলতে হবে। ধন্যবাদ। এরপরে ওয়াসফিয়া নাজরিন, আপনি খুবই আত্মবিশ্বাসী কাজ করেন, আপনি কি করে আত্মবিশ্বাস পান সেটি বললে বোধহয় আরও বেশি উদ্বুদ্ধ হবে এরা। আমার কাছে মনে হয় যে সততা খুবই জরুরি, এবং সততার কথা যদি বলতে চাই যে নিজের সততা কত আছে এবং নিজে কত অনেস্টলি কাজ করছেন, এটা কিন্তু আপনার নিজেকে নিজের প্রশ্ন করতে হবে। আমরা অনেক সময় আমাদের ইগো ট্রিপে আমাদের মাথার মধ্যে
অনেক কিছু কাজ করি যেটা হয়তো বা অন্য একটা মোটিভেশন নিয়ে কাজ করি আমরা বুঝতেও পারি না। তো ওই সততার থেকে আমাদের নিজেদেরকে ডেভিলস অ্যাডভোকেট মতো প্রশ্ন করতে হবে, তারপরে কেমনে ওই সিস্টেমকে আপনি চ্যালেঞ্জ করবেন, এটা অটোমেটিক ওই আত্মবিশ্বাস, আপনি যদি সততার সাথে কাজ করেন ওই আত্মবিশ্বাস কিন্তু অটোমেটিকলি চলে আসবে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নের জন্য যাচ্ছি সিমাব না মিমাব, আমি দুঃখিত নামটি ঠিক মতো পড়তে পারছি না, সিমাব রহমান, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা রাজনীতিতে প্রবেশের মাধ্যমে ছাত্রছাত্রীরা যারা কল্পনা করি যে আমরা দেশকে বদলে দেব, সেক্ষেত্রে পরিবার থেকে অনেক সময় বলা হয় যে এটা করো না, তাহলে তোমাদেরকে লোকে খারাপ বলবে অথবা লেখাপড়ার ক্ষতি হবে। এক্ষেত্রে আপনার মতামত কি? আমরা কিভাবে দেশকে পরিবর্তনের স্বপ্ন দেখতে পারি রাজনীতিতে প্রবেশের মাধ্যমে? ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরের জন্য রাজনীতিবিদের কাছে যাওয়াই সবচেয়ে ভালো। জুনায়েদ আহমেদ পলক। হ্যাঁ, এটা ঠিক। আসলে রাজনীতিটা শুধু আমাদের বাংলাদেশে না, সারা পৃথিবীতেই দেখা গেছে তরুণ প্রজন্ম রাজনীতিকে খুব একটা পছন্দ করে না। আমরা সোশ্যাল মিডিয়াতে গেলে দেখি, ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে, সেখানে সবাই বলছে রাজনীতি পছন্দ করি না, রাজনীতি ঘৃণা করি, রাজনীতিবিদদেরকে পছন্দ করি না। কারণ হচ্ছে এর জন্য আমরা রাজনীতি কর্মীরাই দায়ী। কারণ আমরা এমন একটা পরিবেশ তৈরি করেছি আমাদের বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে, যে রাজনীতি এবং রাজনীতিবিদদের সম্পর্কে সবাই না, কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিদের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে রাজনীতি সম্পর্কে তরুণ প্রজন্মের একটা অনীহা কাজ করছে। এই যে অনীহাটা কাজ করছে, এটা কাটিয়ে ওঠার জন্য আমি মনে করি প্রথম দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীদের। আমরা যেন একটা এক্সাম্পল সেট করতে পারি, আমরা যেন দৃষ্টান্ত তৈরি করতে পারি যে না, তরুণরা, মেধাবীরা রাজনীতিতে আসে। আর আমি প্রশ্ন করব যে আমাদের 52-71-এ কিন্তু তরুণ প্রজন্মরাই কিন্তু নেতৃত্ব দিয়েছেন, জাতির প্রয়োজনে তারা এগিয়ে এসছেন বলেই আমরা ভাষা পেয়েছি, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই আমি বলবো যত বাধাই থাকুক, যত প্রতিকূলতা থাকুক, আমাদের মেধাবীদের রাজনীতিতে আসতে হবে। যদি না আসে তাহলে এই গ্লাসটা ফাঁকা আছে, তার মানে এখানে আমি প্রায় অর্ধেক চা খেয়ে ফেলেছি, তার মানে কি অর্ধেকটা ফাঁকা আছে? না, কিন্তু অর্ধেকটা বায়ু দ্বারা পরিপূর্ণ আছে, অর্থাৎ অর্ধেক চা আছে, অর্ধেক বাতাস আছে। তাই আমি বলবো মেধাবীরা যদি রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ না করে, তাহলে মেধাহীনদের দ্বারা এই রাজনৈতিক অঙ্গন কিন্তু কলুষিত হতে পারে। তাই মেধাবীদেরকে আহ্বান জানাবো, তারা এসে রাজনীতিকে পরিচ্ছন্ন করবেন। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, আপনি শিক্ষক, আপনি আপনার ছাত্রছাত্রীদেরকে রাজনীতিতে আসার ব্যাপারে আপনার কি বক্তব্য? আমি একটা উদাহরণ দিই। আমাদের বিশ্ববিদ্যালয়ে একবার একটা ছাত্রী ধর্ষিত হলো, ঠিক আছে, এবং সেটা মানে সেই সময় যারা ক্ষমতায় ছিলেন তাদের সেই রাজনৈতিক দলের। তো এখন সমস্ত স্টুডেন্টরা মিলে কিন্তু প্রোটেস্ট করে ওই ছেলেটাকে শাস্তি দিতে বাধ্য করেছিল অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটির। তারা যে প্রক্রিয়া সেটা করেছিল সেটা কিন্তু একটা রাজনৈতিক প্রক্রিয়া, ঠিক আছে, কিন্তু ওরা কিন্তু কোনো রাজনৈতিক দল করে না, কিন্তু ওরা রাজনৈতিক প্রক্রিয়াটা কিন্তু ওরা জানে কীভাবে করতে হবে। সেই জন্য আমি খুব হতাশ না, আমাদের যে ইউনিভার্সিটির ছেলে মেয়ে যারা আছে ওরা কিন্তু জানে কখন কী করতে হবে, সঠিকভাবে কী করতে হবে, প্রক্রিয়াটা কখন ব্যবহার করতে হবে জানে। এখন ওরা হয়তো একটা রাজনৈতিক দল ওরা পছন্দ করে নিতে পারছে না, নানা কারণে, আমরা সবাই জানি কারণগুলি কি, তাই না? আমি আশা করব যে আমাদের ছেলেমেয়েরা সেই কারণটা যেন, তাই না, ভেঙে ফেলতে পারে। তারা যে প্রক্রিয়াটা জানে, তারা এই পদ্ধতিটা জানে, এখন শুধুমাত্র মানে ওই পরের পদক্ষেপটা নেওয়ার প্রয়োজন আর কি। সেই জন্য আমি মনে করি আপনাদের রাজনৈতিক দলের একটা বড় ইয়ে আছে, দায়িত্ব আছে। আপনারা যদি যারা অপরাজনীতি করে তাদেরকে যদি নেইল করে দিতেন আপনারা, তাই না, তাহলে কিন্তু অনেকে এগিয়ে আসতো। সেখানে আমি সবসময় দেখি যে সেটা হয় না আসলে। যারা নাকি অপরাজনীতি করছে তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে মানে এখনো রেখে দেওয়া হচ্ছে, তাদেরকে আমাদের প্যানেলে আরও দুজন রয়েছেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন কোনোভাবেই, তাদের মতামত একটু শুনতে চাই। রিজওয়ানা হাসান। আমার কাছে মনে হয় কি যে আমরা সবাই জানি যে যাই আমরা করি না কেন শেষ পর্যন্ত দেশকে কিন্তু রাজনীতিবিদেরাই এগিয়ে নিয়ে যাবে। আমরা যত কথাই বলি না কেন, বিরাজনীতিকরণের কথা কিন্তু আমরা আসলে কখনো বলি না। কাজে একটা জিনিস ভালোভাবে চলছে না, কিন্তু আমি মনে করি যে আমি গেলে ওখানে কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো ওটা ভালোভাবে চালানোর জন্য, সেটা আমার করা উচিত, এই পালিয়ে বেড়ানোটা উচিত না। দ্বিতীয় কথা হলো যে একটা রাজনৈতিক দলে জয়েন করলেই কেবল রাজনীতি করা হয়, এটা কিন্তু ঠিক কথা না। উনিও রাজনীতি করেন, আমিও রাজনীতি করি। আমরা যারা মানুষের অধিকার এবং কর্তব্য নিয়ে কথা বলি, কাজ করি, তারা প্রত্যেকেই রাজনীতি করছি। রাজনৈতিক দলেই জয়েন করতে হবে এমন কোনো কথা নেই। তবে রাজনৈতিক দলে তাহলে পরিবর্তন আসবে কেমন করে যদি আমরা সবাই মনে করি যে এটা আমার কাজ না, ইটস টু ডার্টি ফর মি, আই ওয়ান্ট টু স্টে ক্লিন, তাহলে কিন্তু পরিবর্তনটা কখনো আসবে না। ওনাদেরও দায়িত্ব আছে, কিন্তু ওনারা কখনোই দায়িত্ব পালন করবেন না, তো কারণ ওনারা সুবিধাটা পুরোটা ভোগ করেন। ওনাদের উপর চাপটা তৈরি করতে হবে যে না করলে আমিও আসবো। ধন্যবাদ। ওয়াসফিয়া নাজরিন, আপনার
এরিয়া না একদমই, তারপরেও হ্যাঁ, আমি এখানে সর্বকনিষ্ঠ এবং আমাকে মাফ করবেন কারণ আমি সবার সাথে একটু দ্বিমত। আমার মনে হয় যে রাজনীতির কোনোই কারণ মানে আমার যদি দেশকে বদলাতে হয় আমি আপন শক্তিতেই দেশ বদলাতে পারবো, এবং রাজনীতির কোন মানে আমাদের দেশেই দেখতে পাচ্ছেন যে আনফর্চুনেটলি অনেক ভায়োলেন্ট আমাদের রাজনীতি, এবং এইখানে অবভিয়াসলি আপনাদের আমার অ্যাকচুয়ালি ওইদিকে বসার কথা উচিত ছিল বোধহয়, যে এই ভায়োলেন্ট অ্যাটমসফিয়ারে কোনো দিন আমি অ্যাটলিস্ট আন্তর্জাতিক লেভেলে আমার দেশকে প্রেজেন্ট করতে চাই না। আমার পার্টি পলিটিক্সে যদি এরকম রাজনীতি, এরকম ভায়োলেন্ট রাজনীতি চলে, আমি ওটাকে রেপ্রেজেন্ট করতে পারি না। এবং আমাদের বাংলাদেশে এনজিও যেসব কাজ করেছে আপনারা ওখান থেকে দেখবেন যে আমাদের ডেভেলপমেন্ট কত দূর এগিয়েছে। তো আমি যদি জনসেবা করতে চাই, মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই, তাহলে মানুষের সাথে কাজ করেন। গ্রামেগঞ্জে মানুষের কি নিড ওটা আপনি আপনার আপন শক্তিতেই সে তাদের সাথে কাজ করতে পারবেন এবং দেশকে এগিয়ে নিতে পারবেন। ধন্যবাদ। গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়। গোলাম রব্বানী, একটু দাঁড়াবেন। হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্ন হলো সুন্দরবনে তেল বিপর্যয় হয়েছে, তারপরও এই তেলবাহী ট্যাঙ্কারগুলো চলছে, এর বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং এই বিভিন্ন পদক্ষেপ নিতে পারছে না, এটার কি করা উচিত? আচ্ছা, পরিবেশ বিষয়ক প্রশ্ন, আমরা উত্তরের জন্য রিজওয়ানা হাসানের কাছে সবার আগে যাব। আমাদের একটা বিষয় হয়ে গেছে যে আমরা যারা নেতৃত্বে আছি তারা সমস্যাটার সমাধান করি না, আমরা সমস্যার চারপাশ দিয়ে ঘুরি। আপনি একটা পরিবেশ সমস্যা দেখাতে পারবেন আমার যেটা সমাধান হয়েছে? বুড়িগঙ্গা, আজকে 20 বছর যাবত আমরা আন্দোলন করছি, ট্যানারি বহুদিন যাবত আন্দোলন করছি, কোনো সমস্যার সমাধান হয়নি। অথচ অন্যদিকে ভারত দেখেন, সে কিন্তু তার সুন্দরবনে নৌ চলাচল ঠিকই বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে পরিবেশ বিষয়টাতে সরকার মুখে যতটা কথা বলে আন্তরিকতা তার ততটা নেই। আর সাম্প্রতিক সময়ে আমার মনে হয়েছে যে পরিবেশ মন্ত্রণালয় হয়তো সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে পরিবেশের উপর, এটা মনে হয় নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে নিয়েছে। ওই বলে কে যাবে কে যাবে না, আবার যখন তেল ডুবি হয় তখনও বলে এইটা আমার পোর্ট এলাকার মধ্যে না, এটা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মধ্যে। আমার কাছে মনে হয় কি যে সরকারের প্রায়োরিটির তালিকায় খুব তাড়াতাড়ি উন্নয়নটা প্রাধান্য পাচ্ছে, কিন্তু এই বন রক্ষাটা প্রাধান্য পাচ্ছে না। এমন ঘোলা রাজনীতিতে সমস্যার সমাধান তারা করবেন এরকম আমার মনে হয় না। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, আপনি অনেক বিষয়ে লেখেন, বলেন, এটি আপনার একটি উদ্বেগের বিষয় নিশ্চয়ই, সুন্দরবনের সাম্প্রতিক বিপর্যয়। রিজওয়ানা এত সুন্দর করে উনি বলেছেন যে এরপরে আমার মানে যুক্ত করার খুব বেশি নাই আসলে। তো যেটা হচ্ছে কি, আমি যেটা মনে করি যে একটা চাপ দিতে হবে, চাপ না দিলে হয় না, এবং চাপ দিলেও যে হয় না তার অনেক উদাহরণ আমি জানি, ঠিক আছে, কিন্তু এটলিস্ট চাপটা তো দিতে হবে। সেজন্য এটা বন্ধ করার জন্য আমার মনে হয় যে সবাইকেই মানে করতে, যারা লেখালেখি করতে পারে লেখালেখি করুক, যারা কথা বলতে পারে কথা বলুক, ছেলেমেয়েরা মানববন্ধন করুক, তাই না, নানাভাবে করুক, স্কুল কলেজে দিন আলোচনা হোক। কোনো এক সময় নিশ্চয়ই একটা চাপটা ওরা অনুভব করবে, চাপটা অনুভব করলে তখন যদি করে, আমরা কোনোই চাপ দিব না, কিছুই বলবো না, এটা হতে থাকবে, এটা মেনে নেওয়া আসলে খুব কষ্ট। বিশেষ করে মানে এই পরিবেশে যখন কিছু একটা হয়, শুধু আমি তো না, সবাই তার জন্য মানে ক্ষতিগ্রস্ত হয় আসলে, তাই না। এত সুন্দর একটা সুন্দরবন সেটা নষ্ট হয়ে যাবে, চিন্তা করলেই তো ভয় লাগে আসলে, তাই আতঙ্কের মতন একটা ভাব লাগে। ওয়াসফিয়া নাজরিন। স্যার এত নরম করে বললেন, কিন্তু আমার মনে হয় আমার সুন্দরবনের সাথে একটা গভীর কানেকশন, কারণ আমি ছোটোবেলায় খুলনায় বড় হয়েছি এবং আমার বাবা মংলায় কাজ করতো। তো আমার যদি আমি কোনো অ্যাডভেঞ্চার আমার জীবনে আসে, আমি সুন্দরবনই আমার প্রথম ইন্সপিরেশন। এবং আমার কাছে খুব খারাপ লাগে যে আন্তর্জাতিক লেভেলে যারা এক নামে সুন্দরবনকে চিনে, সেখানে আমরা বাংলাদেশের মানুষ বা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সুন্দরবনকে একটা পার্শ্ববর্তী দেশের কাছে বেচে দিয়েছে। এবং রামপালের মতন একটা প্রজেক্ট, যেখানে ইন্ডিয়ান যেসব কোম্পানি, ভারতের যেসব কোম্পানি তাদের নিজের দেশের থেকে রিজেক্টেড হয়ে আমাদের দেশে, হাউ ডেয়ার উই লেট সুন্দরবন গো টু দেম। এবং শুধু রামপাল না, ওরিয়েন্ট প্রজেক্ট আমাদের দেশে হচ্ছে। এরকম জয়মনি থেকে মংলার মধ্যে যেসব জায়গা ইউনেস্কোর আন্ডারে, সেসব জায়গা বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনি বিক্রয়.com-এ যে সেখানে মানে জমি কিনতে পারবেন। সো আমাদের মনে হয় যার যেখানে যেই শক্তি আছে, আমরা 22 তারিখ থেকে সবাই রাস্তায় নামছি, এবং সুন্দরবনে যদি এরপরে আরও এরকম আক্রমণ হয়, আমাদের বডি টপকায় তাহলে যেতে হবে। এবং আমরা সুন্দরবন আছে বলে বাংলাদেশ এখনো আছে, যেটা সবার, সুন্দরবন চলে গেলে ওয়াসফিয়ানের জন্য থাকবে না, স্যারও থাকবে না, বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না, এবং এটা বুঝতে হবে। এবং ইউনেস্কো থেকে কিন্তু 3-4 বার আমাদের সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে, এবং ইউনেস্কো থেকে থ্রেটও দেওয়া হয়েছে তারা এই হেরিটেজ সাইটটা উঠিয়ে ফেলবে, কিন্তু আমাদের সরকার থেকে এখনো কোনো রিপ্লাই আসেনি। ধন্যবাদ ওয়াসফিয়া নাজরিন। সরকারের একমাত্র প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন জুনায়েদ আহমেদ পলক।
যদিও পরিবেশ বন আপনার বিষয় নয়, কিন্তু তারপরেও না, বিষয় না হলেও আসলে আমি তো বাংলাদেশের নাগরিক, আমি মানে মন্ত্রী হিসেবে প্রতিমন্ত্রী থাকি বা যাই থাকি, সরকারে যেহেতু একজন সদস্য, অতএব অবশ্যই এইটা আমাকে উত্তর দিতে হবে। তবে আমি এই দায়িত্বশীলতার জায়গা থেকে এইটুকু অন্তত বলতে পারি যে সুন্দরবনের ব্যাপারে সরকার কিন্তু খুবই, যেটা রেজওয়ান আপা বললেন যে আসলে মুখে বলা না, আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা কিন্তু যে ক্লাইমেট চেঞ্জের যে ভয়াবহ যে মানে পরিণতি, যে শিকার আমরা হচ্ছি, অর্থাৎ আপনি সি লেভেল রাইজ বলেন অথবা যে কোনোভাবেই আমরা, বাংলাদেশ কিন্তু এখন সেই নেতৃত্বটা নিতে পেরেছে আন্তর্জাতিক পর্যায়ে। ফলে আমরা অবশ্যই এটা নিয়ে উদ্বিগ্ন। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পরে যে কোনো অপরাধ হলে সেই অপরাধীদেরকে আইনের আওতায় আনা এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করলেই কেবলমাত্র কিন্তু ভবিষ্যতে কোনো অপরাধ ঘটানোর সাহস কেউ পায় না। ফলে এই যে একটা কার্গো থেকে তেল নিঃসরণ হলো এবং সেটা আমাদের নদীতে এটা পলিউটেড করলো, এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকারের একদম শীর্ষ ব্যক্তি, উনি সরাসরি এটার নির্দেশ দিয়েছেন এবং যে কারণে দুর্ঘটনা ঘটেছে তাদেরকে আইনে আওতায় আনা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, যেই সুন্দরবন আমাদেরকে রক্ষা করে যে কোনো দুর্যোগ, যে কোনো অবস্থায়, এবং এদের প্রাকৃতিক যে জীববৈচিত্র্য সেটাকে রক্ষা করার জন্যে যেগুলো প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, সেটা নিয়ে অবশ্যই আমাদের আরও গভীরভাবে ভাবনা চিন্তা করার দরকার আছে। এবং সেটি যদি আমাদের জন্য সেখানে নৌ চলাচল যদি সমস্যা সৃষ্টি করে অথবা আমাদের জীববৈচিত্র্যর ক্ষতি সাধন করে, তাহলে অবশ্যই আমাদের পরিবেশ বন মন্ত্রণালয় সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। কারণ আমরা তো বাংলাদেশের নাগরিক, কারণ আমাদের সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব সাধারণ, কিন্তু প্রথমবার হয়নি, এটা থার্ড টাইম এরকম। আমি বলছি সাধারণ জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে, সরকার কিন্তু সাধারণ জনগণের পক্ষে প্রতিনিধি হিসেবে সরকার পরিচালনা করছে। এখানে সরকার আর জনগণের কিন্তু মুখোমুখি অবস্থানে দাঁড়ানো কিছু নাই। সরকার জনগণের যে ইস্যুগুলো, জনগণ উদ্বিগ্ন, জনমত যেটার বিপক্ষে, অবশ্যই সরকার সেটা তাহলে রামপাল প্রজেক্টের মতন প্রজেক্টের যেটার বিপক্ষে এত বড় প্রোটেস্ট হলো গত বছর, তাহলে ওটা কেমনে এখনো কনস্ট্রাকশন? আমি ওইটাই বলছি যে রামপাল প্রকল্পটা ধরেন সরকার যদি আমাদের পক্ষেই থাকতো তাহলে তো রামপাল, আমি বলছি সরকার সব সময় দেশের পক্ষে, জনগণের পক্ষে। তো সরকার দেশ এবং জনগণের বিপক্ষে ক্ষতিকর কোনো যদি উদ্যোগ, কোনো প্রস্তাব গ্রহণ করে থাকে, তাহলে সেইটা অবশ্যই বিবেচনা করা উচিত, আরও গভীরভাবে এটার একটা স্টাডি হওয়া দরকার। এবং সেইখানে আমাদের অবশ্যই বিদ্যুৎ মন্ত্রণালয়, আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়, তারা মিলে বসে, যারা পরিবেশবাদী যারা কাজ করছেন তাদের সাথে বসে, যদি সেটা আমাদের জন্য নিরাপদ হয়, যদি সেটা ঝুঁকিমুক্ত হয়। আপনি লক্ষ্য করছেন 47টা দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ পাওয়ার প্ল্যান্ট চালাচ্ছে তারা। জাপানে কিন্তু এই যে একটা দুর্ঘটনা ঘটলো ইউরেনিয়াম মানে এই অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টে, তারপরেও কিন্তু নতুন নতুনভাবে এই ধরনের বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। ফলে আমাদের দেখতে হবে যে আমাদের বিদ্যুতেরও প্রয়োজন আছে, তবে আমাদের পরিবেশকেও রক্ষা করতে হবে। সেই দুইটা মিলিয়ে আমার মনে হয় যে আরও গবেষণা হওয়া দরকার। যদি আমাদের জন্য নিরাপদ হয় আমরা গ্রহণ করব, আর যদি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয় তাহলে আমরা গ্রহণ করব না। জি, ধন্যবাদ। জি, খুবই সংক্ষেপে বলতে চাই, মন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছেন ওগুলো তাত্ত্বিক, বাস্তবে ওগুলোর কোনো প্রয়োগ নেই। সরকার জনগণকে রিপ্রেজেন্ট করে, এগুলো আমরা পড়েছি, এগুলো আমরা সংবিধানে পড়েছি, পলিটিক্যাল সায়েন্সের বইতে পড়েছি। আপনি রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে সরকার তো জনগণকে ডাকেইনি, জনগণ যখন সরকারকে মতামত ব্যক্ত করে দিয়েছে, পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে সরকার, ওখানে রামপালে দাঁড়ানো পর্যন্ত যায়নি একটা প্রতিবাদ করতে। যেই সরকার বলে সরকার জনগণকে রিপ্রেজেন্ট করে, সেই সরকার জনগণ যখন প্রতিবাদ করতে যায়, শান্তিপূর্ণ প্রতিবাদ, সেখানে পুলিশ বাহিনীকে এভাবে ব্যবহার করতে পারে না। আর জলবায়ু পরিবর্তনে আমাদের নেতৃত্ব নেওয়ার একটা কারণ আছে, কারণ ওখানে দরিদ্র মানুষকে বিক্রি করবার একটা বড় সুযোগ আমরা পাই। দরিদ্র মানুষের কি হবে, আমাদেরকে আরও টাকা দেন, আমরা ক্লাইমেট ফান্ডের টাকা চাই, এই জন্য আমরা নেতৃত্ব নিতে পেরেছি। এবং আমরা বেশি ঝুঁকিপূর্ণ বলে সেদের সাথে নেতৃত্বটা এক ধরনের আমাদেরকে দেয়া হয়। এটা আমাদের কোনো কূটনৈতিক জয়, সেটা কিন্তু আসলে আমি বলতে পারি না। জি, আমরা এই পর্যায়ে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে শিক্ষা প্রসঙ্গে। মোহাম্মদ ফয়সাল মাহমুদ, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ইউনিভার্সিটি অফ ঢাকা। মোহাম্মদ ফয়সাল মাহমুদ, একটু জোরে বলতে হবে, মুখের কাছে মাইক্রোফোন নিয়ে। কিছুদিন আগে আমাদের শিক্ষামন্ত্রী উনি বলেছেন যে প্রশ্ন ফাঁস বন্ধে ফেসবুক ব্যবহার বন্ধ করে দেওয়া হবে। এটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। যাই হোক, এটা তো আর মানে প্রশ্ন করার অপেক্ষা রাখে না, তাই তো? ফেসবুকে কখন যায়? আগে প্রশ্নটা ফাঁস হয়, তারপরে ফেসবুকে যায়। না, কিন্তু বন্ধ করলে তো প্রশ্ন ফাঁস বন্ধ হবে না, তো তখন মানুষে ফ্যাক্স করবে, ফেসবুক বন্ধ করে দেবে, অলরাইট। তখন সে প্রাচীন টেলিফোন করবে, অলরাইট, খামে ভরে পাঠাবে, অলরাইট। দেরি হবে, হয়তো একদিন দেরি হবে আসতে, বাট কুরিয়ারে পাঠাবে লোকজন।
কাজে ফেসবুক বন্ধ করা সমাধান না। না, কিন্তু প্রশ্ন ফাঁসের তো একটা সমাধান বের করতে হবে। সেটা ভিন্ন প্রশ্ন, ওকে তো সেটা জিজ্ঞেস করে না, না। মানে আমি জিজ্ঞেস করছি। অবশ্যই অবশ্যই, আমরা তো ইউনিভার্সিটিতে পরীক্ষা নেই, ভর্তি পরীক্ষা নেই, আমাদের প্রায় কত 60, 70, 80, 90 হাজার ছেলে মেয়ের পরীক্ষা আমরা নিই, আমরা নিজেরা প্রশ্ন ছাপাই, নিজেরা প্রশ্ন ডিস্ট্রিবিউট করি। এখন পর্যন্ত কখনো আমাদের প্রশ্ন ফাঁস হয় নাই। কাজে পুরো প্রক্রিয়াটা কিন্তু আমরা জানি, কিভাবে করলে প্রশ্ন ফাঁস না করে পরীক্ষা নেওয়া যায়, এই পদ্ধতিটা কিন্তু আমরা জানি, কিন্তু আমাদের কেউ জিজ্ঞেস করে না। দুঃখটা আমার এখানে, যদি আমাদেরকে জিজ্ঞেস করতো যে প্লিজ আসো আমাদেরকে বলো কিভাবে করলে আমরা ঠিকভাবে প্রশ্ন ফাঁস বন্ধ করতে পারি, শুধু আমি না, অনেকে আছে বাংলাদেশে যারা বলতে পারবে যে এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন, এটাকে এইভাবে করেন। আমাদেরকে এখন পর্যন্ত কেউ নানাভাবে আমি হিঁস দিয়ে যাচ্ছি, কিন্তু নিজের থেকেও যেতে পারি না, ঢুকে বসে গেলাম যে হ্যাঁ আমি দেন ঠিক করে দিই, তাই না? আমাদেরকে বলেন অনেক শিক্ষাবিদ আছে যারা কিন্তু করে দিতে পারবে। কাজে প্রশ্ন ফাঁস বন্ধ করা কোনো ব্যাপার না, শুধু ওনাদেরকে রাজি হইতে হবে যে হ্যাঁ প্রশ্ন ফাঁস করবে। এই প্রসঙ্গে বোধহয় আর কারো কোনো কিছু বলার প্রয়োজনীয়তা নেই। আমি প্রশ্ন করতে চাই স্যারকে এবং স্যারের কাছে পরামর্শ চাই যে আসলে এই বিষয়টা নিয়ে আমরা গত 6 এবং 7 ডিসেম্বর স্যার আমরা আমাদের আইসিটি ডিভিশনের উদ্যোগে আমরা একটা হ্যাকাথন আয়োজন করেছিলাম। এটা অবশ্য আপনার কাছ থেকে পাওয়া, একদিন আপনার সাথে একান্ত আলাপচারিতার মধ্যে আমরা বলেছিলাম, আপনি বলেছিলেন যে একটা ওয়েবসাইট দিয়ে সবাইকে ইনভাইট করো, যে এটা হ্যাক করো, এটাকে মানে হ্যাক করে দেখাও বা এরকম ধরনের। আমরা প্রায় 1700 জন তরুণ ডেভেলপার তারা এসেছিলেন এবং হ্যাকার এবং ইথিক্যাল হ্যাকার নিশ্চয়ই। তো এখন তারা এসে কিন্তু আমাদের 10টা জাতীয় নাগরিক সমস্যা, সবচেয়ে আমরা যেটা অনলাইনে দিয়েছিলাম র্যাঙ্কিংয়ে এই কোশ্চেন পেপার লিক হচ্ছে নাম্বার 1-এ এসেছিল। এখন এইটা সবাই উদ্বিগ্ন, কারণ আমরা নিজেরা নির্ধারণ করি নাই 10টা ট্রাফিক জ্যাম, কারাপশন, এগুলো। তো কোশ্চেন পেপার লিকের বিষয়টা নিয়ে কিন্তু আমাদের তরুণ ডেভেলপাররা তারা কিন্তু অনেকগুলো সমাধান দিয়েছেন। এটা আমাদের কথা না, আপনি স্যার যেটা বললেন, আমরা কিন্তু আমাদের মিনিস্ট্রির তরফ থেকে আমরা চেয়েছি 10টা নাগরিক সমস্যার সমাধান কিভাবে প্রযুক্তি নির্ভর সমাধান আসতে পারে, এবং তারা দিয়েছে চমৎকারভাবে, এবং সেগুলো অনেক পত্রিকায় এবং টেলিভিশনে মিডিয়াতে এসছে। আমি মনে করি স্যার আপনিও অবশ্যই আপনার সুচিন্তিত অভিমত ব্যক্ত করলে আমরা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়, গতকালকে আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আপনি যদি একটা পরামর্শ দেন আমাদের তরুণ হ্যাকারদের সাথে দেখি মিলে কিনা, আর যদি আরো ভালো কোনো প্রস্তাব আসে আমরা দেখবো। স্যার আপনি একটু দয়া করে বললে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলার চেষ্টা করি, কারণ এটা আমরা কেন এইটা আমরা মাথায় রাখবো, আমরা এটা দূর করতে চাই। খুবই ইন্টারেস্টিং আপনি একটা জিনিস বললেন। জি স্যার। যে ওই হ্যাকাথনে ছিল, ওখানে ছিল প্রশ্ন ফাঁস সংক্রান্ত একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি জানেন? তখন এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে ছাত্রদের সামগ্রিক সমস্যা। আমি শুনে এত অবাক হয়েছি, আমি কে বন্ধ করলো? বলে যে না, লাস্ট মিনিটে এসে বলেছে যারা নাকি প্রশ্ন ফাঁস সংক্রান্ত প্রপোজাল নিয়ে এসছে ওদেরকে বলছে না তোমাদেরকে এটা নিয়ে করতে হবে। আমি খুঁজছিলাম কাকে জিজ্ঞেস করবো, পেয়ে গেলাম আপনাকে। অনুষ্ঠান শেষ হোক, আমি আপনি জিজ্ঞেস করবো কেন এই ব্যাপারটা। না ঠিক আছে, আমরা প্রশ্ন ফাঁস নিয়ে আরেকটা সেশন করব, আগামীর চোখে প্রশ্ন ফাঁস পর্ব করতে হবে মনে হচ্ছে। স্যার যেটা বলেছেন ওইটা আমাদের তরুণ ডেভেলপাররা যেটা বলেছে, যাদের সেরা সমাধান আসছে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ফাইবার অপটিক কেবলে মিনিমাম 1 Mbps গতিসম্পন্ন সবগুলো জেলাতে আছে, ফলে এখান থেকে আমরা কোশ্চেনগুলো সিলেক্ট করে কম্পিউটারই নির্ধারণ করে দেবে, যত রকম হোক, বেশি পত্র ছাপানোর দরকার নাই, তারা ডিস্ট্রিক্টে চলে যাবে, ওখানে ছাপা হবে এবং এটা সহজে হবে, এটাই আসছে। কিন্তু বলা হয়েছে যে প্রশ্ন ফাঁসটাকে ওই আমাদের একটু অন্য প্রসঙ্গ আছে, আমরা এই আলোচনা খুব বেশি দূর নিতে পারবো না। পরবর্তী প্রসঙ্গ ফারজানা আক্তার, ঢাকা কমার্স কলেজ। ফারজানা আক্তার দাঁড়াবেন, ধন্যবাদ স্যার। আজকে মাইক্রোফোনে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। প্রথমে জাফর ইকবাল স্যারকে একটু বলতে চাই, স্যার আপনি আমার খুবই একজন প্রিয় একটি ব্যক্তি। আপনাকে যখন টিভিতে দেখি স্যার মনে হচ্ছে যে আপনার সামনে একবার যেয়ে দাঁড়াই। যাই হোক, এখন যে প্রশ্নটি আমার ছিল, বর্তমানে সচেতনতার হার বৃদ্ধি পাওয়ার পরেও যখন এসএসসি এবং এইচএসসি পাশের পর ভালো পাত্রের সন্ধান পেলেও কন্যাদের বিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর আসলে আমার ধারণা সবাই এই বিষয় নিয়ে কথা বলবেন, কিন্তু তার আগে আমাকে একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। আপনাদেরকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, আপনারা দেখছেন আগামীর চোখে। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আগামীর চোখে অনুষ্ঠানে। এই অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে যমুনা টেলিভিশনে। বিরতির আগে প্রশ্ন করেছিলেন ফারজানা আক্তার, তিনি বলেছিলেন যে এই যুগেও এসএসসি এইচএসসি পাশ করার পরেই একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল।
এটা খুবই দুঃখের কথা আসলে, তাই না? এটা কিভাবে যে থামানো যায় আমরা সবাই কিন্তু বসে বসে চিন্তা করি। যখন নাকি স্কুলে থাকে বাচ্চারা, ছেলেরা মেয়েরা কিন্তু সমান সমান বাচ্চারা লেখাপড়া করে, অনেক ক্ষেত্রে মেয়েরাই কিন্তু বেশি সংখ্যায়। স্কুল থেকে ঠিক আছে, কলেজ পর্যন্ত গেলে ঠিক আছে, হঠাৎ করে যখন নাকি ওই বয়সটায় পৌঁছে যায়, বিশ্ববিদ্যালয় কিংবা মানে ওই স্নাতক পর্যায়ে যখন যায়, তখন বাবা মারা খুব ব্যস্ত হয়ে যান মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য। হঠাৎ করে আমরা ইউনিভার্সিটি লক্ষ্য করি যে সংখ্যা ড্রাস্টিক্যালি কমে এসছে আসলে। এটা একটা খুবই বড় সমস্যা, কারণ ওই ছোটো মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হয়, তার জন্য একটা ছোটো বাচ্চা হয়, একটা বাচ্চার কোলে আর একটা বাচ্চা, তাই না? এর থেকে মানে কঠিন দৃশ্য পৃথিবীতে কিছু হতে পারে না আসলে, তাই না? কারণ আমার মনে হয় যে আমাদের সবাইকে সামগ্রিকভাবে এই জিনিসটাকে ধরতে হবে, এটা একটা বড় প্রবলেম ধরতে হবে, বোঝাতে হবে। কারণ একটা মেয়ে তাকে যদি ঠিক করে লেখাপড়া করায়, সে কিন্তু অনেক দূর যাবে, সে কিন্তু মানে একটা ছেলের সমান সমান করতে পারে, তার থেকে বেশি করতে পারে সেখান থেকে, এবং তার যখন একটা ফ্যামিলি হবে সে ঠিকভাবে রেজ করবে। কাজে এটা কিন্তু অনেক বড় ইনভেস্টমেন্ট আমরা যদি মেয়েটাকে লেখাপড়ার শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি। রিজওয়ানা হাসান, আমি এখানে দুটো কথা বলি। একটা হচ্ছে যে এই ঘটনাগুলোর পিছে আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় কিছু কারণ আছে। কারণ আমাদের ধর্মে অনেক কিছুই অ্যালাউড, আবার সামাজিকভাবে যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিকভাবে পরিবারগুলো স্বচ্ছ না হয়, মেয়েদেরকে যেহেতু বোঝা মনে করা হয়, যত তাড়াতাড়ি পারা যায় ওদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এখানে দুটো জিনিস যদি করা যায়, এক নম্বর হচ্ছে মেয়ে এবং ছেলেকে সমান করে দেওয়া। আপনি দেখবেন সমস্ত জায়গায় চুরি করলে হাত কেটে ফেলা হবে, কোরআনের এই বিধান মানা হচ্ছে না। কিন্তু মেয়ে আর ছেলের উত্তরাধিকারীর ব্যাপারে মেয়েকে অর্ধেক দিতে হবে এবং ছেলেকে দ্বিগুণ দিতে হবে, এই নিয়মটা বদলাতে গেলেই একটা মৌলবাদের হুমকি চলে আসে এবং সেই হুমকিতে আমরা মাথা নত করে ফেলি। আমার মনে হয় মেয়েকে এবং ছেলেকে সম্পদের সমান অধিকার দিয়ে ওদেরকে সমাজের সমান অবস্থান দিতে হবে। আরেকটা হচ্ছে এখানে কিছু রাজনৈতিক বিবেচনা এবং আইনগত বিবেচনা আছে। কদিন আগে আপনারা দেখেছেন যে বিয়ের বয়সের ক্ষেত্রে মেয়েদের বয়স 18 থেকে কমিয়ে 16 করার একটা উদ্যোগ মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়ে যাচ্ছিল প্রায়, যেগুলো আমরা নানাভাবে প্রতিবাদ করার ফলে ওটা পরে রোখা গেছে। তার মানে বিষয় হলো রাষ্ট্রযন্ত্রের মানসিকতায়ও কিন্তু 16 বছরের মেয়ে হচ্ছে বিয়ে উপযোগী। রাষ্ট্রযন্ত্রের এই মানসিকতা এতদিন পরে 16 থেকে 18 নামে কেমন করে, 18 থেকে 20 উঠতে পারে, কিন্তু 18 থেকে 16তে কেমন করে নেমে গেল? এইখানে একটা বড় সমস্যা আমাদের কাছে। আমরা বলি আমাদের নারীর ক্ষমতায়ন হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এটা কিন্তু প্রমাণ করে যে নারীর প্রকৃত ক্ষমতায়ন হয়নি। এখানে যেটা কথা আমি বলতে চাচ্ছিলাম যে রাজনৈতিক ক্ষেত্রে এই বোধের যেমন অভাব আছে, দ্বিতীয় হচ্ছে পজিটিভ একটা সাপোর্ট দরকার, যে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স পর্যন্ত তার পড়ালেখা ফ্রি হবে। আমরা জানি ইন্টারমিডিয়েট পর্যন্ত সে এই সুযোগটা পায়, গ্র্যাজুয়েশন পর্যন্ত আসলে এটাকে ফ্রি করে দেওয়াটা। ধন্যবাদ, আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন। পলক, জুনায়েদ আহমেদ। হ্যাঁ, আমি বলবো যে এখানে একটা বিষয় আমরা সবসময় লক্ষ্য করি, এটা ঠিক যে জবাবদিহিতার জায়গায় রাজনীতিবিদ এবং সরকারকে আসতে হয়, এটা আমরা অবশ্যই স্বাগত জানাই। আমরা মনে করি যে একটা সরকারের যখন কম সমালোচনা হয় তার মানে সেই সরকার সফল, যখন সমালোচনা হয় না তার মানে সেই সরকার খুবই সফল, আর যদি সমালোচনা খুব বেশি হয় তাহলে কিছুটা ঘাটতি আছে। কিন্তু সরকার কখনোই প্রশংসা আশা করে না, কারণ মনে করা হয় যে আসলে সরকারকে প্রশংসা দেওয়ার জায়গা সরকারের না, আমরা আশাও করি না। কিন্তু তারপরে আমি বলবো যে কিছু কিছু অর্জন বাংলাদেশের, সেক্ষেত্রে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যদি প্রাপ্তি থাকে, তার যদি কিছু করে থাকেন, তাহলে ওনাকে অবশ্যই ক্রেডিটটা দেওয়া দরকার। আজকে আমরা বলছি 16 বছরের কথা, একটু আগে কথা হলো সরকার জনগণের কথা শোনে না। আজকে এখনই এই মুহূর্তেই রেজওয়ানা আপা প্রমাণ দিলেন যে সরকার জনমতকে শ্রদ্ধা করে। আরিয়াল বিলের সিদ্ধান্ত সরকার পরিবর্তন করেছিল, 16 বছরের সিদ্ধান্ত সরকার উদ্যোগ গ্রহণ করার পরে পরিবর্তন করেছে, তার মানে সরকার জনগণের মতামতকে শ্রদ্ধা করে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে বলা হচ্ছে নারীর ক্ষমতায়ন, আমরা মুখে মুখে বলছি না। হ্যাঁ, নারীর ক্ষমতায়ন অবশ্যই। ওয়াসফিয়া নাজরিন একজন নিজে তৈরি হয়েছে, সে নিজে 6 সামিট সম্পন্ন করেছে, 7 সামিটের আর একটা বাকি আছে। অবশ্যই রেজওয়ানা হাসান উনার নিজের উদাহরণ। কিন্তু বাংলাদেশে ধরুন 60% নারীদেরকে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দিতে হবে, এই যে কোটা করে দেওয়া হলো, এর ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যৌতুক প্রবণতা কমেছে। এই যে নারী নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করা, এগুলো তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছেন। এই শুভ ভালো উদ্যোগগুলোর ফলে নারী নির্যাতন, যৌতুক নিরোধ করা এবং এই যে বিবাহের যে বাল্য বিবাহ, এগুলো কিন্তু বন্ধ করা সম্ভব হয়েছে। এগুলোকে কেন আমরা ক্রেডিট দেব না? আমরা কিন্তু ভালো কাজের উৎসাহ যদি না দেই, ভালো কাজ করা কিন্তু উৎসাহ সরকার পাবে না। ফলে আমরা খারাপ কাজের সমালোচনা করব, কিন্তু ভালো কাজের আমাদের যে প্রশংসা সেটাও প্রয়োজন আছে। আর সম্প্রতি তো আমাদের সারা বিশ্বে
ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন না দিতেন, উনি যদি স্পিকার না হতেন, তাহলে আজকে সিপিএ এর আমরা চেয়ারপারসন পেতাম না। এই ধরনের অনেক উদাহরণ কিন্তু আজকে নারীরা এসপি, নারীদের মধ্যে বিচারপতি দেওয়া হয়েছে, স্পিকার হয়েছে, তারা সিপিএ এর চেয়ারপারসন হয়েছে। ফলে এই উদ্যোগগুলো কিন্তু সরকারের তরফ থেকে করা হয়েছে। আর স্নাতক পর্যন্ত কিন্তু 1,000 কোটি টাকা একটা ট্রাস্ট ফান্ড মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন এবং পর্যায়ক্রমে উনি বলেছেন, ঘোষণা দিয়েছেন যে স্নাতক পর্যন্ত অবৈতনিক করা হবে এবং এর ফলে নারীর ক্ষমতায়ন তখনই হবে নারীর যখন কর্মসংস্থানের সুব্যবস্থা হবে, শিক্ষাটা নিশ্চিত করা যাবে। এবং আমি বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের নারীদের সম্পৃক্ততা অর্থনৈতিক মূল প্রবাহে আরো বেশি শক্তিশালী হবে। জুনায়েদ আহমেদ পলক, ধন্যবাদ। আপনি বলেছেন। ওয়াসফিয়া নাজরিন, আপনাকে আপনার গুরুজনরা অনেক কথা বললো, ওকে দেখিয়ে আমরা অনেক দূর যেতে পারবো। এই দেখো ওয়াসফিয়া নাজরিন, সে মেয়ে, সে কোথায় কোথায় উঠেছে জাস্ট একটা তালিকা দেখো, সে তাই না, শুধুমাত্র ওকে দেখিয়ে আমরা আমাদের মেয়েদের আচ্ছা, আপনার কাছে একজনের প্রশ্ন আছে, সেই প্রশ্নটা নিয়ে আপনার উত্তরটি নেই। শতদ্রু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতদ্রু। থ্যাংক ইউ। একজন নারী হিসেবে বিশ্বজয়ে বের হবার পূর্বে সমাজ থেকে অনেক বাধার সম্মুখীন হতে হয়, কি করে এই বাধা অতিক্রম করে ডানা মেলবো? আচ্ছা, আমি আপার সাথে প্রশ্ন আমাদের আমি একসাথেই বলি। আমার গুরুজনরা অনেক কিছু বললো অনেক দিক সাইড থেকে, কিন্তু আমার মনে হয় যে নারী যদি সত্যি ক্ষমতা উন্নয়নের কাজে সবচেয়ে জরুরি হচ্ছে নিজেকে নিজের পায়ে দাঁড়া করানো। আমি কিন্তু আমার এডুকেশন নিজেরটা করেছি যখন আমার অনেক পাহাড় পর্বত আরোহণের অনেক আগেও, যে আমার যে রাইটসের জায়গাগুলো সেগুলো আমার নিজের ফাইট করে নিতে হবে এবং আরেকজন করে দিবে বা আমার বাবা মা আমাকে অ্যালাউ করবে। যদি না করে তাহলে পালায় যান বাসা থেকে দরকার হলে, এবং পালায় যে আমি কিন্তু পাহাড়ে যাওয়া আমার ওখান থেকে শুরু হয়েছে, যে পালায় যাওয়ার এবং সো নিজেরটা ওটা আদায় করে নিতে হবে। কারণ আমরা যেই দেশে জন্মিয়েছি, মানুষ এবং রাষ্ট্রের জন্য বসে থাকলে হবে না। ওনারা বলতে থাকবেন এবং করতে থাকবেন, এরকম ডিবেট চলতে থাকবে, কিন্তু যদি আপনি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স, জাস্ট গো রান অ্যাওয়ে এন্ড ফাইন্ড আ ওয়ে। আচ্ছা, ধন্যবাদ। পরের প্রশ্ন মোহাম্মদ নাজমুল হক শাকিল। মোহাম্মদ নাজমুল হক শাকিল। থ্যাংক ইউ। আমাদের দেশে আমরা কওমি মাদ্রাসা অঙ্গনের ছাত্ররা সরকারি সনদ পাই না কেন? মোহাম্মদ জাফর ইকবাল, কওমি মাদ্রাসার ছাত্ররা সরকারি সনদ পায় না কেন? মানে কওমি মাদ্রাসার সনদের জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছে, কিন্তু আরো ব্যাপার আছে এর ভিতরে, ব্যাপারগুলি শুনতে চাই। কওমি মাদ্রাসাতে ফর এক্সাম্পল, তাই তো, তাদের যে পড়াশোনা যেটা করা হয় সেটার সঙ্গে কিন্তু আমাদের দেশের যে মূলধারার যে পড়াশোনা, তার একটা বড় কিন্তু একটা পার্থক্য রয়ে গেছে আসলে। কাজে ওই পার্থক্যটা যতক্ষণ পর্যন্ত না মিটানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সনদ দিয়ে দিই, তাতে লাভ না হয়তো ক্ষতি বেশি হবে আসলে। কাজে এই সনদটা দেওয়ার আগে আমাদেরকে গ্যারান্টি করতে হবে যেন কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তারা ওই পড়াশোনাটা নিয়ে সত্যিকার অর্থে একটা কাজ করতে পারে, তারা একটা জনশক্তি হিসেবে দাঁড়াতে পারে, এবং সেটাতে কাজ হচ্ছে। তাদেরকে সনদ দেওয়ার জন্য কি করতে হবে না করতে হবে টানাপোড়েন হচ্ছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা হচ্ছে কি, কওমি মাদ্রাসা যারা ম্যানেজ করেন তারা কিন্তু চান না যে এই জিনিসটাকে রিফর্ম করা হোক, তারা কোনো একটা ভাবে তারা সেভাবে রাখার জন্য চেষ্টা করেন সেখান থেকে। কাজে জিনিসটা সমস্যাটা সোজা না, সমস্যাটা অনেক জটিল, এটাকে ঠিকভাবে অ্যাড্রেস করতে হবে। আমরা চাই যারা কওমি মাদ্রাসায় পড়ে তারা ঠিকভাবে দাঁড়াক, যেন তাদের এডুকেশনটা দিয়ে তারা যেন একটা জনশক্তি হয়। কিন্তু তারা জনশক্তি হলো না, আমি তাকে সনদ দিয়ে দিলাম, সেটা তো ঠিক হবে না। জুনায়েদ আহমেদ, আমি এখানে বলবো, স্যার যথার্থই বলেছেন। প্রথমত হচ্ছে মাদ্রাসা বোর্ড কিন্তু গঠন করা হয়েছিল সম্ভবত আমাদের স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু মাদ্রাসা বোর্ড করেছিলেন এবং একটা শিক্ষা কাঠামোর মধ্যে না আনা হয়েছে, এবং যে এটাকে আলিয়া মাদ্রাসা বলে সেই মাদ্রাসায় কিন্তু বাংলা, ইংরেজি, বিজ্ঞান সবকিছু শেখানো হয়, অঙ্ক। তো কওমি মাদ্রাসা বিষয় নিয়ে আমরা গত মেয়াদে আমরা একটা কাউন্সিল বোর্ড করা হয়েছিল, সেটা অনেক সুপারিশগুলো এসছে, যার মধ্যে সার্টিফিকেট দেওয়া এবং তাদেরকে স্বীকৃতির ব্যাপারটা এসছে। এখন কওমি মাদ্রাসা যারা নেতৃত্ব দেন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে, তাদের সাথে আলোচনা চলছে। যদি তারা আর কি এগ্রি করে তাহলে আমরা কিন্তু এই সার্টিফিকেটের ব্যবস্থা করতে পারি। আমার তৃতীয় কথা হচ্ছে, সেটা হচ্ছে যে জনসম্পদে রূপান্তরিত করা। আমরা কিন্তু ব্যাপক একটা জনশক্তি আমরা মাদ্রাসায় পড়াশোনা করছে, তারা আরবিতে অনেক ভালো। আমাদের কিন্তু অনেক জনশক্তি আমরা রপ্তানি করি মধ্যপ্রাচ্যে। ফলে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আমরা খুব সাম্প্রতিক সময়ে একটা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা কল সেন্টার তৈরি করছি এবং এই কল সেন্টারটা আমরা বিপিও এটাকে প্রাধান্য দিচ্ছি। এই কল সেন্টারগুলো মধ্যপ্রাচ্য ভিত্তিক, আরবিতে কথা বলা, আরবিতে লেখা, এই কাজটাই আমরা মাদ্রাসার ছাত্রদেরকে সম্পৃক্ত করতে চাই। ফলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি আমরা মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে আমরা কল সেন্টারগুলিতে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা
বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। ফলে আমার কাছে এই সমাধানটা আছে, আমরা এটা চেষ্টা করছি যে কিভাবে এটাকে কার্যকর করা যায়। ধন্যবাদ। ধন্যবাদ। এর পরের প্রশ্ন রওশন নিতুল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নোটের প্রচলন কমানোর জন্য যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করা হয়েছিল সেটা কি আসলে আমাদের দেশের পক্ষে যুক্তিযুক্ত ছিল? কারণ নোটের ব্যবহার কিন্তু আসলে কমেনি, বেড়েছে। আমি বলি, সৃজনশীল পদ্ধতিটা তোমার ধারণা যে বাংলাদেশ আবিষ্কার করেছে, ইট ইজ নট, এটা তা না। কিন্তু এটা হচ্ছে গিয়ে ব্লুমস টেক্সোনমি বলে এক জিনিস আছে, পৃথিবীর সারা শিক্ষাবিদরা ওরা ধরে নিয়েছেন যে একজন মানুষ যদি কিছু একটা শিখতে চায় তাকে ধাপে ধাপে কয়েকটা ভিন্ন ভিন্ন জিনিস শিখতে হয়। জিনিসটা কিছু জিনিস মনে রাখতে হয়, কিছু জিনিস বুঝতে হয়, কিছু জিনিস ব্যবহার করতে হয়, তাই না? কোনো কোনো জায়গায় আমার একদম নতুনভাবে চিন্তা করতে হয়। এই 4টা ক্যাটাগরিটা দিয়ে প্রশ্নগুলো করার জন্য হচ্ছে। অলরাইট, কাজে এই পদ্ধতির কোনো সমস্যা নাই। তো সমস্যাটা হয়েছে কোথায়? যে শিক্ষকেরা এখনো ভালো করে সেই প্রশ্নটা করতে পারছে না, কারণ এটা জিনিসটা এত সোজা না, ঠিক আছে? এবং অনেক জায়গাতে দেখা গেছে শিক্ষকরা সেটা অনও করেন নাই, তারা যে খুব মন দিয়ে চেষ্টা করবেন সেটাও করেন না, ওনারা সবসময় কমপ্লেন করেন, বুঝেছো? তখন হয় কি, নোট বই বেরিয়ে গেছে তখন, অলরাইট, এবং শিক্ষকরা তখন সেই নোট বই থেকে প্রশ্ন দেওয়া শুরু করেছেন। তখনই তো আমার পুরো জিনিসটা আমার একদম ভেসে গেল, যখন নাকি নোট বই থেকে শুরু করলেন, ছেলেমেয়েরা জানলো আরে ওই নোট বই থেকে প্রশ্ন আসবে, এই নোট বই মুখস্থ করা শুরু করলো। শুধু তাই না, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পত্রিকাগুলি আছে সেই পত্রিকাগুলোতে শিক্ষা পাতা নামে একটা জিনিস বের হয়, সেখানে হুবহু কিন্তু সৃজনশীলের নোট বই ছাপা হয়। ওই পত্রিকাগুলি তারা সব বড় বড় কথা বলে, কিন্তু তারা সবাই কিন্তু নোট বই ছাপায়, এবং সেটা নিয়ে তাদেরকে কেউ কিছু বলে না, এবং তাদেরকে বলবে কার এত সাহস আছে যে একটা পত্রিকার বিরুদ্ধে কথা বলবে। অলরাইট, কাজে জিনিসটা তো সোজা না, বুঝেছো? কাজে এটাকে ওন করতে হবে, যেটা আমার জিনিস আমি করবো ঠিকভাবে, তাহলেই সমস্যাটা মিটে যাবে। রিজওয়ানা হাসান, আপনি শিক্ষার মানুষ নন, কিন্তু তারপরেও আপনার এই বিষয়ে আপনি আপনার সন্তানদের দেখেন, আপনার কি ধারণা সৃজনশীল পদ্ধতি সম্পর্কে? আমার কাছে মনে হয় যে একটা পর্যায় পর্যন্ত আমার কাছে মনে হয়েছিল যে বাচ্চারা ভালো করছিল, কারণ সারাক্ষণ মুখস্থ থেকে কিন্তু তারা সরে এসেছিল। কিন্তু আবার বিশেষ করে আমাদের বাংলা মিডিয়ামগুলোতে আমি দেখি যে কতগুলো সেট প্রশ্ন পড়ে মুখস্থ করে উগড়ে দিয়ে ওরা পাশ করে আসে, গোটা বইটার সম্পর্কে বা বিষয়টার সম্পর্কে ওদের কিন্তু তেমন কোনো ধারণা হয় না। ফলে আমি মনে করি সৃজনশীল পদ্ধতিটা গোটা, যদি ওটাকে আসলে মানে প্রতি বছর একই প্রশ্ন রিপিট না করে বিভিন্নভাবে করা যায়, তাহলে গোটা বিষয়টার সম্পর্কে তার একটা ধারণা হয়, সেটাকে গ্রিপে নিতে পারে। ঠিক আছে, এই প্রসঙ্গে আমরা সরকারের বক্তব্য নাই বা শুনলাম, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। শ্রাবণী আহমেদ, মোহাম্মদপুর, ঢাকা। শ্রাবণী আহমেদ। আসসালামু আলাইকুম, প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। বাসে মেয়েদের জন্য শুধুমাত্র সামনের 9টি সিট বরাদ্দ থাকে, তাও আবার লেখা থাকে প্রতিবন্ধী ও শিশু সহ, এই বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ। ওয়াসফিয়া নাজরিন, বলুন। আমি কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশন নিয়ে ডিপেন্ডেন্ট, সো আমার ব্যাগে সবসময় একটা ছুরি থাকে সেফটির জন্য। আমি জানি না আমি ছুরি কোনোদিন আঘাত হানবো না, কিন্তু আমি সবসময় লড়াই করে সব সিটেই বসি, বাসেও ইউজ করি, সিএনজিও সবকিছু ইউজ করি। এবং ওই যেটা আগেও বললাম যে আপনার ওটা ক্লেম করে নিতে হবে, ওখানে কি লেখা আছে, কারণ বাংলাদেশে এই রুলগুলো কিন্তু কেউই ফলো করে না। এবং আমাদের একটা জানেন যে রাস্তায় হাঁটার ব্যাপারে মেয়েদের, আমরা নর্মাল রাস্তায় হেঁটে যাওয়ার সময় আমাদের প্রতি যেসব আঘাত হয়, ওটা থেকে কিন্তু আমাদের ছোটবেলা থেকে একটা ট্রেনিং হয়ে যায় যে কিভাবে কোন দিক দিয়ে কোন কেনিউ ব্যবহার করে হাঁটতে হবে। তো এই পদ্ধতিটা আমি বাসে ইউজ করি, এবং আপনার ওভাবে করে লড়াই করে আমার মনে হয় এটা ছিনিয়ে নিতে হবে। সরি, আমি অনেক। রিজওয়ানা হাসান। আমি নিজে ছুরি নিয়ে হাঁটি না, কিন্তু বহু ছুরি যেহেতু আমার দিকে তাক থাকে, কাজে আমাকেও মোটামুটি কোন ব্যবহার করে হাঁটতে হবে এটা বুঝতে হয়। এবং আমি ওর সাথে সম্পূর্ণ একমত যে আমাদেরকে এটা আসলে আদায় করে নিতে হবে। একটা সময় ছিল যখন ওই 9টা সিটও থাকতো না, এখন 9টা সিট এসছে, কিন্তু আমরা এমন একটা সময় চাই যখন সবাই তার নিজস্ব নিরাপত্তা নিয়ে বাসে উঠতে পারবে, গণপরিবহনে উঠতে পারবে এবং নামতে পারবে। প্রক্রিয়াটা আমরা শুরু করে দিয়েছি, আমরা যদি এখন উঠতে পারি একসময় নিশ্চয়ই আমরা 50-50-তে চলে যেতে পারবো। জুনায়েদ আহমেদ পলক, কেন আসলে 9টিতে লেখা থাকে? না, আমি বলবো না, এটা ঠিক যে আসলে আমাদের কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে এখন প্রাইমারি স্কুলে কিন্তু আমাদের এন্ট্রি হচ্ছে 36 লাখ ছেলে মেয়ে, ক্লাস 6-এ আমরা দেখছি যে 100 জন ছেলে ভর্তি হলে 106 জন মেয়ে ভর্তি হচ্ছে। ফলে আপনি 10 বছর আগে বা 20 বছর আগে যখন সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ কম ছিল, ফলে সেখানে কিন্তু 1-2টা সংরক্ষিত আসনের প্রয়োজন ছিল, এখন সেটা বেড়ে 9টায় দাঁড়িয়েছে। তবে আমি বলবো যে যেভাবে আমাদের নারীদের অংশগ্রহণ সমানে সমানে হচ্ছে সব জায়গায়, এবং আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে তাদের সাফল্য এবং দৃষ্টান্ত, ফলে আরো নতুনভাবে নারীরা অংশগ্রহণের সংখ্যা বাড়ছে
প্রতিনিয়ত বাড়ছে। ফলে আমি বলবো যে 9টা সিট না, আমি রেজওয়ান আপার সাথে একমত যে যদি 40টা সিটও থাকে, সেই 40টা সিটই আমাদের নারীদের জন্য সংরক্ষিত রাখার মতো মানসিকতা আমাদের ভাইদের থাকতে হবে, যেন তারা মনে করে যে আমার বোন আসছে, এই 9টা সংরক্ষিত লেখা আছে, তার মানে 9টার পরে যদি 10ম নারী ওঠে ওই বাসে তাহলে সব ছেলেরা বসে থাকবে। এই ধরনের আমাদের মননশীলতা একটা পরিবর্তন আনতে হবে। আমরা আশা করছি যে আমাদের তরুণ প্রজন্ম আগামীর চোখে আমরা যেটা দেখছি, আগামীর চোখে বাংলাদেশকে আমরা দেখছি বাসের 40টি সিটি আমাদের বোনদের জন্য সংরক্ষিত থাকবে, আমরা ভাইরা সেটা সংরক্ষণ করব। আচ্ছা, শ্রাবণী আহমেদকে মাইক্রোফোন। আবার এই বক্তব্য শোনার পরে আপনার কি মনে হচ্ছে, কালকের থেকে আপনি কিভাবে চলাফেরা করবেন, আমি আপনার কাছে শুনতে চাই। আমি ম্যাডাম যে কিছুক্ষণ আগে যেটা বললেন যে আমিও আসলে কোনোই টুনি সবকিছু ওভাবে রেডি করে চলাফেরা করি, বাট উনি আমাকে আরো কনফিডেন্ট বাড়িয়ে দিলেন, রেজওয়ানা ম্যাডামও আরো কনফিডেন্ট বাড়িয়ে দিলেন। তো আমি আমার জায়গা থেকে আরো আত্মনির্ভরশীল হয়ে চলাফেরা করবো। ছোট্ট জিনিস বলি আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে কিন্তু আমরা কারাটে শেখাই, ঠিক আছে? এবং প্রথম দিন যেদিন অনুষ্ঠান হলো সেদিন আমি মেয়েদেরকে বললাম তোমরা যারা ব্ল্যাক বেল্ট হবে আমি তোমাদের একটা বই উৎসর্গ করবো। আরো একটা জিনিস বলেছিলাম, সেটা বলা যাবে না পাবলিকলি। আচ্ছা ঠিক আছে, আমরা সেই 9টা মেয়ে কিন্তু ব্ল্যাক বেল্ট হয়েছে, আমি এই বছর ওদের একটা বই উৎসর্গ করছি। আচ্ছা, আমরা আমাদের সময় শেষ হয়ে আসছে দ্রুত, আমাদের অনেক প্রসঙ্গ ছিল কিন্তু খুব বেশি দূর যেতে পারছি না। আন্তা আফসানা, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। থ্যাংক ইউ। আমরা সবাই জানি কিছু কিছু ভারতীয় চ্যানেলের উপরে অনেকেই অতিষ্ঠ, কিন্তু চ্যানেলগুলো বন্ধ করার পর যে জায়গাটা ফাঁকা হবে আমাদের বাংলাদেশি চ্যানেলগুলোর, সেটা পূরণ করার যোগ্যতা কতটুকু? সবার মাথা ব্যথা শুধু ইন্ডিয়ান চ্যানেলগুলো বন্ধ করার প্রতি কেন, আর বাংলাদেশি চ্যানেলগুলো মডিফাই করার ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, কিংবা এ নিয়ে কেন কথা হচ্ছে না? জুনায়েদ আহমেদ পলক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, আমি ভারতীয় চ্যানেল একটি বড় মাথা ব্যথার কারণ। অবশ্যই আফসানার সাথে এটা আমি একমত যে আমাদের একটা দিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের নিজেদের চ্যানেলদের সক্ষমতা, তাদের যে অনুষ্ঠান নির্মাণের যে মান সেটাকে বৃদ্ধি করতে হবে, আমাদের নির্মাতাদেরকে আরো বেশি মনোযোগী হতে হবে। মাঝখানে একটা সময় ছিল যখন চলচ্চিত্র কিন্তু একেবারে হারিয়ে গিয়েছিল, আমাদের মানে সাধারণ মানুষ কিন্তু হলে যাওয়া ভুলে গিয়েছিল, কিন্তু এখন কিন্তু আবার হলে ফিরে আসছে, কারণ বেশ কিছু ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। যেরকম আমাদের কিশোরদের জন্য আমার বন্ধু রাশেদ, আমরা দেখেছি, আমাদের সবাইকে নিয়ে এরকম ভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের নির্মাণ মানটাকে বাড়াতে হবে, চ্যানেলদেরও মনোযোগী হতে হবে। পাশাপাশি আমি বলবো যে আমাদের সরকারদের তরফ থেকেও একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, যেন আমাদের দেশীয় শিল্প, দেশীয় সংস্কৃতি এগুলোকে প্রোটেক্ট করতে হবে। আমরা সেই দায়িত্ব থেকেও আমরা অবশ্যই কাজ করার চেষ্টা করব। মোহাম্মদ জাফর ইকবাল। আমার বাসায় টেলিভিশন নাই, আমি কখনো টেলিভিশন দেখি না, কাজে ভারতীয় চ্যানেল বলতে কি বোঝাতে আমি জানি না আসলে। এটা বাংলাদেশি চ্যানেল, ভারতীয় চ্যানেল কোনোটাই আমি জানি না। একটা জিনিস শুধু বলতে পারি যে ভারতীয় চ্যানেলকে বন্ধ করে আমাদের চ্যানেলকে প্রমোট করা আমি সেটা মানে পছন্দ করছি না। আমার হতো যে এত সুন্দর প্রোগ্রাম করবে আমাদের বাংলাদেশিরা, যে সবাই ভারতীয় চ্যানেল বন্ধ করে আমাদের বাংলাদেশিগুলো দেখবে, আমি সেটা চাই। ধন্যবাদ। রিজওয়ানা হাসান। জি, আমি জাফর ইকবাল সাহেবের সাথে একমত, তবে আমি একটা কথা বলি যে আমার 3টা বাচ্চা, তো ওরা কিন্তু প্রথমে বাংলায় উত্তর দেওয়ার আগে হিন্দিতে উত্তর দিত যখন ওরা বেড়ে ওঠে, কারণ আমরা সারাদিন বাসায় থাকতাম না, ওরা সারাক্ষণ টিভি খুলে ইন্ডিয়ান জিনিসগুলো দেখতো, ওগুলো মোর কালারফুল ওদেরকে অ্যাট্রাক্ট করতো। তো দরজা খুললে আমার বাচ্চারা কন এটা বলে উত্তর দিত, কে এটা বলতো না। তখন এক পর্যায়ে আমি দেখলাম যে এটা আসলে কিন্তু এক ধরনের আগ্রাসন হচ্ছে, কারণ আমাদের বাচ্চারা আমাদের টিভিগুলোতে ওরকম আকর্ষণীয় দেখার মতন কিছু পাচ্ছে না, যেমন কার্টুনগুলো বাংলায় নেই, কার্টুনগুলো হিন্দিতে, তোরা হিন্দি দেখেন। বাচ্চাকে তো আমি বলতে পারি না তুমি বসে হিন্দিতে, হ্যাঁ ওটা হিন্দিতে দেখো। যদি আমরা তথ্যের প্রবাহটা তো আপনি বন্ধ করতে পারবেন না, এটা আপনি টিভি বন্ধ করে দিলে অন্য মিনসে ওরা ওটা নিয়ে আসবে, দেখবে। কিন্তু আমাদের অনুষ্ঠানগুলোকে আমাদের এমন ভাবে করতে হবে যাতে সকল বয়সের জন্য সেখানে যথেষ্ট পরিমাণ আবেদন থাকে। আমি হিন্দি চ্যানেল একদম না দেখে জীবন কাটিয়ে দিচ্ছি, এবং আমি জাফর ইকবাল সাহেবের মতন না, আমার বাসায় 2টো টিভি আছে, আমি টিভি দেখি, হ্যাঁ, কারণ আমার জন্য কিন্তু এনাফ ইনফরমেশন থাকে আমার টিভিতে, কিন্তু আমার বাচ্চার জন্য থাকে না। এরপরে আমরা যেতে চাচ্ছি প্রশ্ন বুশরা শাহরিয়ার, স্থাপত্য বিভাগ, AIUB। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সম্প্রতি আমাদের দেশের জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় এবং তরুণীর সম্পর্ক নিয়ে জটিলতা যেটা তৈরি হয়েছিল সেটা নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনা হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, একজন এ ধরনের বিষয় একজন ব্যক্তির একান্ত বিষয় যেমন ফোনালাপ, সেটা গণমাধ্যমে প্রচারিত হওয়া কতটা নীতিগত? ধন্যবাদ। মোহাম্মদ জাফর ইকবাল। এই প্রশ্নের উত্তরটা আসলে আপনাকে দেওয়া উচিত, কারণ আপনি হচ্ছেন গণমাধ্যমের
আপনি যদি আমাকে বলতে বলেন, আমি অবশ্যই মনে করি যে এটি একেবারেই অনৈতিক। প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত জীবন আলাদা, তার একটি সামাজিক জীবন থাকে, একটি ব্যক্তিগত জীবন থাকে। কিন্তু যেহেতু আমি এখানে উত্তর দেওয়ার জন্য নই, তারপরে এই জন্য, এবং আমার কথার চাইতে আপনার কথা বা আপনাদের কথা এরা বেশি শুনতে চাইবে। না অবশ্যই, তাই না? এটা কি হলো? একজন মানুষ একান্ত ব্যক্তিগত একটা জিনিস, আমরা যেহেতু এটা খুবই মানে রগরগে জিনিস, মানুষজন খুব আগ্রহ নিয়ে শুনবে, সেজন্য আমি প্রচার করে দেবো। তাই এই জিনিসগুলোতে আমাদের নিজেদের ভিতরে এক ধরনের সেন্সরশিপ থাকা উচিত আসলে, তাই না? আমাদের নিজস্ব এক ধরনের সেন্স থাকা উচিত। আরেকটা আমি উদাহরণ দিই, যেন আমি শুনলাম যে পাকিস্তানে যে বাচ্চাগুলোকে মেরে ফেলেছে, আমি শুনলাম যে ফেসবুকে নাকি অনেকে বলছে খুব হয়েছে, মেরেছে, ভালো হয়েছে, তাই না? এটা পাকিস্তানের আমাদের উপরে এত অত্যাচার করেছে, তাই না? ওরা এখন শাস্তি হবে। এই জিনিসগুলি আসলে আমাদেরকে শক্ত হাতে শেখাতে হবে, যেটা কেন ডু দিস থিং, তুমি এটা করতে পারো না, বুঝেছো? তারপরে আমাদের নিজেদেরকে একটা আপলিফটিং হতে হবে, আমাদের এক ধরনের একটা জায়গায় পৌঁছতে হবে, একটা সফিস্টিকেশন একটা লেভেলে পৌঁছতে হবে। আমরা এটা সহ্য করবো, শুনবো, আগ্রহ দেবো, উৎসাহ দেবো, এটা হতে পারে না আসলে। রাইট। রাগিব ইয়াসার পলক, আরেকজন পলক, ছোট পলক, রাগিব ইয়াসার পলক। কিছুদিন আগে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় অতিরিক্ত নিরাপত্তার কারণে ভিভিআইপি মুভমেন্টের জন্য দীর্ঘক্ষণ জ্যামে আটকা থাকা হয়েছে। এর ফলে পরীক্ষা দিতে যেতে পারিনি এবং প্রায় সময় এই সিচুয়েশনে পড়তে হয়। ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর একমাত্র জুনায়েদ আহমেদ পলকই দিতে পারবেন। ভিভিআইপি মুভমেন্টের কারণে রাস্তা বন্ধ থাকে, অ্যাম্বুলেন্স আটকে থাকে, পরীক্ষার্থী আটকে থাকে, এর সমাধান কি? পৃথিবীর আরো দেশে ভিভিআইপি মুভমেন্ট হয়, বাংলাদেশে আসলে ধরেন এটা কোনোভাবেই কাম্য না। যে এই কারণে কি মাননীয় প্রধানমন্ত্রী আর কি আমাদের দ্বিতীয় মেয়াদে যখন আমরা শপথ গ্রহণ করেছি 12 জানুয়ারির পর থেকে, এখন কিন্তু মানে যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা এই সমমর্যাদার, আমরা কিন্তু এই ধরনের কোনো বিশেষ মানে ট্রাফিক সুবিধা আমরা গ্রহণ করি না, এবং এটা আর কি নিষেধ করা হয়েছে। এখন আমাদের ওয়্যারলেসে গানম্যানরা যদি জিজ্ঞেস করে কন্ট্রোল রুমে যে এটা একটু সিগন্যালটা মানে ফাঁকা করে দাও, সেটা কিন্তু মানে কোনো সাড়া দেওয়া হয় না। তবে আমাদের কিছু কিছু লক্ষ্য করা হয় যখন না কিছু আমি নিজে এটার ভুক্তভোগী, কাজে আমি এটা এগ্রি করতে পারছি না। ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে অনেক যারা আর কি বিশেষ ব্যক্তি যারা আছেন, ভেরি ইম্পর্টেন্ট পারসন, তারা অনেক সময় হয়তো রং ওয়ে দিয়ে যায়, বা এর ফলে আমাদের কারণে এই ধরনের ভোগান্তির শিকার হতে হয়। এটা কোনোভাবে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। তবে আমাদের দায়িত্বশীল পদে যারা আমরা আছি তাদের আরো বেশি সচেতন হওয়া দরকার। আমি বিশ্বাস করি যে এরকম গণমাধ্যমে যখন আমার মিতা পলক ও যেরকম প্রশ্ন করলো, এইরকম প্রশ্ন যখন কিশোররা, শিশুরা এবং স্টুডেন্টরা করছে, আমাদের কিন্তু একটা নিজেদের দায়িত্ব বাড়ছে। ফলে আমি আশা করব, আমার দিক থেকে আমি এইটুকু আহ্বান জানাচ্ছি যে যারা গুরুত্বপূর্ণ পদে আমরা আছি, আমরা অবশ্যই যেন বিশেষ সুবিধা নিতে যেয়ে আরেকজন ছাত্রের যেন এরকম পরীক্ষার ক্ষতি না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি খুবই চেষ্টা করেন, ওনার কোনো প্রোগ্রাম থাকলে উনি ইন টাইমে যাওয়ার, এবং তার আগে পরে যেন নিরাপত্তার একেবারেই ন্যূনতম যা ছিল, আগের প্রধানমন্ত্রীরা যতখানি নিতেন তার থেকে উনি প্রায় অর্ধেক করে এনেছেন ওনার যে গাড়িবহর এবং নিরাপত্তা। আমরা আশা করছি যে আমাদের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা এমন কোনো সুযোগ সুবিধা নেবেন না যার ফলে আরেকজনের ক্ষতি হয় বা কষ্ট হয়। ধন্যবাদ। আমাদের সময় একদমই শেষ। আসলে আমি যেটি বলতে চাচ্ছি যে শেষ প্রশ্ন নেওয়ার হয়তো একটি সুযোগ পাবো। অপু ভট্টাচার্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান রাজনীতি একজন সৎ, আদর্শ এবং শিক্ষিত তরুণের জন্য কতটুকু অনুকূল? একজন সচেতন তরুণ হিসেবে আমি রাজনীতিতে আসতে চাই, কিন্তু আমার পরিবারে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের কাছ থেকে জানতে চাই। না, আমি শুনে খুবই খুশি হলাম। আজকে এখানে দুজন ছেলে বলেছে তারা রাজনীতিতে আসতে চায়, খুবই পজিটিভ। এটা আমি ভেরি প্রাউড অফ ইউ। একটা মেয়েও বলেছে, তাই তো? আমি ভেরি প্রাউড তোমাদেরকে নিয়ে যে তোমরা রাজনীতিতে আসার চিন্তা করছো। তোমাদের মাথায় এটা রাখো, কারণ এটা কিন্তু যদিও মানে ওয়াসপিয়া রাজি না, কিন্তু দেশের বড় বড় সিদ্ধান্ত কিন্তু নেয় রাজনীতিবিদরা, ঠিক আছে? ওনারা একটা কাগজে একটা সিগনেচার করে দল করে করেন, তাহলে না সেটা ওদের উপরে ছেড়ে দিই আমরা, কি করবে। কিন্তু রাজনীতিতে যাবে সেটা মাথার মাঝে রাখো, অলরাইট করবে। এবং রাজনৈতিক প্রক্রিয়াতে আমাদের ছেলেমেয়েরা অভ্যস্ত, আমি সেটা অলরেডি জানি, তাই না? পলিটিক্স আসতে হবে, রাজনীতিতে আসতে হবে, দায়িত্ব নিতে হবে। জুনায়েদ আহমেদ, ধন্যবাদ স্যার। জুনায়েদ আহমেদ পলক, আপনারা কি এরকম তরুণদেরকে সুযোগ দেবেন আপনাদের জায়গায়? আমি শুধু একটা কথা বলতে পারি, আমার পরিবারের আমার বংশের মধ্যে কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন না। আমি প্রথম আর কি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী, উনি কিন্তু আমাকে 26 বছর বয়সে মনোনয়ন দিয়েছেন, তো আমার প্রতি আস্থা রেখেছেন। আমি ওয়াসপিয়া নাজরিনের মতোই কিন্তু আমি কিন্তু হয়তো পাহাড়ে উঠতে পারিনি, কিন্তু রাজনৈতিক যে পাহাড় সম বাধা ছিল
সেটাকে কিন্তু আমি একটার পর একটা পার করে এসেছি এবং এখনো পার করছি। ফলে আমি বলবো যে আমাদের তরুণ প্রজন্ম তারা সাহসিকতার সাথে আসবে। আমরা ক্লাস 6-7-এ দুষ্টু ছেলে দল পড়ে বড় হয়েছি এবং আমার কোনো এম ইন লাইফ ছিল না। আমি কিন্তু ওইভাবে আমার বাবা মা আমাকে স্বাধীনতা দিয়েছেন। ফলে আমি বিশ্বাস করি যে আমাদের তরুণ প্রজন্মের যে মেধা আছে, তাদের যে সততা রয়েছে এবং নৈতিকতা রয়েছে, দেশপ্রেম রয়েছে, এইটা থেকে ক্রাইসিস কিন্তু লিডারশিপ তৈরি করে। অবশ্যই আমাদের যে জাতীয় এখন শূন্যতা বিরাজ করছে, যে মেধাবীদের রাজনীতি অঙ্গনে সক্রিয় অংশগ্রহণ, সেটা অবশ্যই সময় এসছে এবং আমরা আশা করি যে তরুণরা সাহসিকতার সাথে তাদের দায়িত্ব পালন করবে এবং সত্যকে সত্য বলবে, মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেবে এবং রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে রাজনীতিকে আরো বেশি পরিচ্ছন্ন করবে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের এই অনুষ্ঠানে আপনাদের প্যানেলে সবাইকে ধন্যবাদ। উপস্থিত সুধী মণ্ডলী আপনাদেরকে ধন্যবাদ এবং যারা এই অনুষ্ঠান দেখলেন টেলিভিশনে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক BSRM এবং মার্সেল, তাদের সহযোগিতায় আমরা সারা দেশে এই অনুষ্ঠান করেছি। আজকে ঢাকার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো এই পর্বের আগামীর চোখে। আমাদের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।